তো পাল্লা বিক্রি করতেছে উনি হচ্ছে আপনার 500 টাকা করে। জিজ্ঞেস করলাম আপনার কেনা কত, তিনি বললো 500 টাকাই পাল্লা, অর্থাৎ 5 কেজি দাম 500 টাকাই। কাজের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। আমি ডিজির কাছে ডিজি আমগুলোকে কথাই কই না ডিজির। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মূল্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বাংলাদেশের সব কিছু জিনিসপত্রের দাম, তার পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করে নাগালে বাইরে চলে যায় সাধারণ জনগণের। প্রিয় দর্শক, এই দামটি আওয়ামী লীগ সরকার পতন হবার পরবর্তী সময়ে বেশ কিছু বাজার ঘুরে দেখা গেল যে জিনিসপত্রের দাম এবং বিশেষ করে পেঁয়াজ এবং অন্যান্য দ্রব্যমূল্য, সাধারণ জনগণের দ্রব্যমূল্যের দাম সেটি বিশেষ করে কমতে শুরু করেছে। তার পাশাপাশি সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন বেশ কিছু সিন্ডিকেট ছিল, তারা হচ্ছে সবসময় সেখানে চাঁদাবাজি করতো এবং ছাত্রলীগ এবং যুবলীগ তারা আসলে চাঁদাবাজি করার কারণে এবং তাদের থেকে টাকা নেওয়ার কারণেই প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তার পাশাপাশি সেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিকের কাছ থেকেই সেই টাকাটি উসুল করা হতো। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সাধারণ জনগণ এবং তার পাশাপাশি সাধারণ ব্যবসায়ী যারা রয়েছে তারা আসলে কী মূল্যে এই দ্রব্যমূল্যদের বিক্রি করছেন তারা, এবং তার পাশাপাশি তারা খুব স্বল্প মূল্যে এবং খুব সীমিত পরিসরে লাভ করে তারা এই সাধারণ পাবলিকের কাছে সেই দ্রব্যমূল্য এবং বিশেষ করে পেঁয়াজ সেগুলা বিক্রি করছেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ জনগণ এবং তার পাশাপাশি ছাত্র নেতারা তারা আসলে কী বলছেন সেই ভিডিওটি আমরা দেখে আসবো। তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। তো পাল্লা বিক্রি করতেছে উনি হচ্ছে আপনার 500 টাকা করে। জিজ্ঞেস করলাম আপনার কেনা কত, তিনি বললো 500 টাকাই পাল্লা, অর্থাৎ 5 কেজি দাম 500 টাকাই। আমরা একজন সৎ মানুষ খুঁজে পেয়েছি পুরো বাজারের মধ্যে। ঘটনা এখন বর্তমানে আপনার টোল নাই বা দেখা যাচ্ছে চাঁদা নাই, কোনো কিছু নাই। যে আগে যে গাড়ি ভাড়া দিতাম দেখা গেছে 25,000 30,000, এখন গাড়ি ভাড়া দেখা গেছে আমার 15,000 20,000 টাকা। ঠিক আছে, এখানে 10,000 টাকা সেক্ট পেয়েছে, কিন্তু এখানে কোনো ইয়ে নাই, চাঁদাবাজি নাই বা কোনো কিছু নাই। আমাদের জন্য দেখা গেছে যেন সীমিত লাভে আমরা ব্যবসা করতেছি। না না না, এখন কোনো সিন্ডিকেট নাই, কোনো কোথায় কোনো কিছু নাই। উনি বলছে যে আপনারা 70 টাকা কেজি পেঁয়াজ বেচবেন। আমি আপনার কথা বলি, যেমন আপনি ধরেন এখানে 100 টাকা কিনছেন, আপনি আবার 100 টাকা বিক্রি করতেছেন। আমি আপনাকে কেন জিজ্ঞেস করলাম, আপনি যথেষ্ট একটা যুক্তি দিচ্ছেন আমাদেরকে, এটা ঠিক আছে, আপনার ব্যবসাটা আমাদের কাছে সৎ মনে হচ্ছে, আমরা যেটা চিন্তা করছি। এখন আপনাদের এটা কাঁচা জিনিসের মধ্যেই পড়ে, আর এই দামটা হচ্ছে আপ ডাউনও করে, ঠিক আছে না? শুকনা জিনিস তেমন একটা আপ ডাউন করে না আবার। তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে যথেষ্ট যুক্তি দিতে পারছেন। এখন যারা আপনাকে দাম ধরে দেবে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনাকে এই দাম কে দিয়েছে, বা আমরা কিনতেছি তার থেকে যদি 70 টাকা কেজি দেয়, পেঁয়াজ চলতেছে 100 টাকা 105 টাকা দেশি যেটা সেটা কেজি, তখন আপনি তাদেরকে বলবেন আমি কিনতেছি 105 টাকা 100 টাকা কেজিতে, আমি কেন 70 টাকা বিক্রি করবো, তোমাকে এই দাম কে দিছে? আপনি তাদেরকে প্রশ্ন করবেন, সে যেভাবে বলবে সেভাবে তো আপনি মানবেন না। একটু কথা বলতাম, ঠিক আছে? তখন আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে তাকে দেখলাম একটু গিফট করছেন। আচ্ছা, আমি গিফট করার কারণটা বলি, সেটা হচ্ছে উনি ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটার বাউচার চাইলে ওনার কাছে প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে উনি পাল্লা কত করে বিক্রি করতেছে। তো পাল্লা বিক্রি করতেছে উনি হচ্ছে আপনার 500 টাকা করে। জিজ্ঞেস করলাম আপনার কেনা কত, তিনি বললো 500 টাকাই পাল্লা, অর্থাৎ 5 কেজি দাম 500 টাকাই। এখন ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আপনি ইন্ডিয়ান পেঁয়াজটা এটা বিক্রি করতেছেন নাকি দেশিটাও সেমভাবে বিক্রি করতেছেন, মানে কোনো বেনিফিট ছাড়া, লাভ ছাড়া? তখন উনি বললো যে না, আমার দেশিটা ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ অন্যান্য পেঁয়াজ আসার কারণে দামটা হচ্ছে উনি একটু কম দামে বিক্রি করতেছে, কারণ এটার চাহিদাটা একটু কম, যার কারণে আমাদের কাছে ওনার এই ব্যাপারটা ভালো লাগছে, বিদায় আমরা ওনাকে আমরা একজন সৎ মানুষ খুঁজে পেয়েছি পুরো বাজারের মধ্যে। বেচতেছি। ঘটনা হলো আমার তো 9 তারিখে কিনা, এখন দেখা গেছে যে কাস্টমার কম, এই জন্য আমার দেখা গেছে ওই দামে বেচতেছে, আমার 4 টাকা 5 টাকা কেজিতে কম বেচতেছে আমার লাভ ছাড়া, কি কিছু বুঝুন। কিন্তু এই পেঁয়াজটার চাহিদা কম, কিন্তু ওই পাকিস্তান পেঁয়াজ এবং চায়না পেঁয়াজটা আসার কারণে এই পেঁয়াজটার একটু মূল্যায়ন কম হয়ে গেছে, কি কিছু বুঝুন। আর আমার দেখা গেছে যে 9 তারিখে কিনা, আজকে হলো 12 তারিখ, তো এই জন্য যেন পেঁয়াজ রয়ে গেছে, আমার এই জন্য 4 টাকা 5 টাকা কমে বিক্রি করতেছি। না না না, অবশ্যই এটা দেখা গেছে আর আমাদের জন্য ভালো বা বাংলাদেশের জনগণের জন্য ভালো, সবার জন্য ভালো, কিন্তু কি কিছু বুঝছেন। ঘটনা হলো এখন বর্তমানে আপনার টোল নাই বা দেখা যাচ্ছে চাঁদা নাই, কোনো কিছু নাই। আমাদের এখানে কোনো কিছু লাগে না। আমরা দেখা গেছে যে কেজিতে যে আগে যে গাড়ি ভাড়া দিতাম দেখা গেছে 25,000 30,000, এখন গাড়ি ভাড়া দেখা গেছে আমার 15,000 20,000 টাকা। ঠিক আছে, এখানে 10,000 টাকা সেক্ট পেয়েছে, কিন্তু এখানে কোনো ইয়ে নাই, চাঁদাবাজি নাই বা কোনো কিছু নাই। আমাদের জন্য দেখা গেছে যেন সীমিত লাভে আমরা ব্যবসা করতেছি। না না, আমাদের মার্কেট জায়গা যাবে, চাঁদাবাজিটা কিন্তু রাস্তা হয়তো রাস্তা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটি তো দেখা গেছে যে মালিকানা কিনা এগুলোর ভিতরে কম হইতো, কিন্তু বেশিরভাগ রাস্তার ভিতরে এগুলো হয়তো। না না, ইনশাল্লাহ এটা ভালো, এটার জন্য আমাদের জন্য ভালো, জনগণ বাংলাদেশের জন্য ভালো, আমরা ভালোই দেখতেছি। হ্যাঁ, আমরা ওনাদেরকে মানে ওনাদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা কোনোভাবে চাঁদা দিবেন না। আপনার পাশাপাশি যে বাইরে যারা দোকানদার করে তারা যদি চাঁদা যায় আমাদেরকে ইনফর্ম করবেন, দরকার হলে আমার নাম্বারটা নিয়ে যান, আমাদেরকে কল দিবেন, আমরা ইনশাল্লাহ আসবো, তাকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। জি জি বলেন। জনগণের পরশুদিন আইসা বলতে যে 70 টাকা কেজি আপনারা পেঁয়াজ বেচবেন, তা আমার পেঁয়াজ কিনা হইলো 100 টাকা, তো আমি 70 টাকা পেঁয়াজটা কীভাবে বেচি?
আপনারা কে দিছে এই অর্ডার আমি 70 টাকা কেজি বেচেন আমারটা শুনালো নাকি বাজারে হচ্ছে ফরিদপুর এবং পাবনার পেঁয়াজটা বেশি চলতেছে, যেখানে পাবনার পেঁয়াজটার চাহিদা একটু বেশি চলতেছে, যেখানে হচ্ছে পাবনার পেঁয়াজের দামটা একটু বেশি, হ্যাঁ। ফরিদপুরের পেঁয়াজের দামটা একটু কম, 4 টাকা 5 টাকা কম পড়ে। 530 টাকা করে চলতেছে, ওনারা হচ্ছে বিক্রি করতেছে 550 টাকা, দ্যাটস ইট। আর অন্য জায়গায় কিন্তু ফরিদপুরের পেঁয়াজটা হচ্ছে 600 টাকা করে বিক্রি করতেছে, কারণ ওইটা চাহিদাও বেশি, ওটার ক্রেনও বেশি, বিক্রি করতেছেও বেশি। কিন্তু এর বাইরে যারা হচ্ছে আপনার ফরিদপুরের পেঁয়াজটা 550 টাকা না বিক্রি করে 620 টাকা বিক্রি করতেছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম। এই গত 3 দিন ধরে আমরা মনিটরিং করতেছি, তারা হচ্ছে মোটামুটি আমাদের কন্ট্রোলে চলে আসছে, মোটামুটি আমরা সিন্ডিকেট ভাঙতে পারতেছি, আমাদেরকে সবাই সহযোগিতা করতেছে, আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন। আর চাঁদাবাজের বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়ালাম। সিন্ডিকেটের ব্যাপারটা বলতেছি যে আমরা যখন বলছে যে 70 টাকা কেজি পেঁয়াজ বেচুন, তো আমি বলছি যে এইভাবে নিউজ না দিয়া, এইভাবে কথা না বললে আপনারা বলেন যে কোথায় সিন্ডিকেট আছে বা কোথায় সিন্ডিকেটের ব্যবসা করে কিনা। সে 10 গাড়ি পেঁয়াজ আইনা 2 গাড়ি লুকিয়ে থুই 3 গাড়ি বেচে সিন্ডিকেট করে বেচে, তাহলে আপনারা এইভাবে কথা না বললে যে আপনারা মাল আমদানি করেন, কোথায় মাল আছে কোথায় কি আছে এটা আমদানি করে বাজারের মনিটরিং হিসাবে আপনারা মাল বেচেন। আমার ক্রয় মূল্য এত টাকা, আমি বিক্রি করতেছি এত টাকা, তো ওনাদেরকে এইভাবে বুঝিয়ে দিচ্ছে। না না না, এখন কোনো সিন্ডিকেট নাই, কোনো কোথায় কোনো কিছু নাই। ওই যে ছাত্ররা কিছু ছাত্র বলছে যে সামনে 70 টাকা বেচবেন, এই জন্য বলছি যে এইভাবে কথা না বইলা বলে কোথায় মাল আছে বা কোথায় কি আছে আমরা আমদানি কইরা বাজার রেটে আমরা ছাড়েন, মাছ আনছেন মালের সংকট না পড়ে বা কোনো হাহাকার যেন না পড়ে, তাহলে মাল যত আমদানি হবে তত বাজার কমবো। না 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 না, এটা না। এখন ওই যে আপনার আজ যমুনা নিউজে দেখলাম যে এই কথা দেখা যাচ্ছে যারা 70 টাকা রেট দেওয়া হয়েছে, তখন তারা যারা ইম্পোর্টার এরা বলতে চায় এখন লস হইবে এই সমস্ত রেট দিলে, তাহলে বাজার রেটে এরা মাল আনবে, বাজার রেটে আবার বেচবে। আমরা আমদানি করি থাকে যে আমাদের ইম্পোর্টার যারা হেরা আনে বর্ডার থেকে, যেমন হিলি বর্ডার, সোনা মসজিদ, হেরা শ্যামবাজার আনে, মেন শ্যামবাজার, স্যার আমরা আবার শ্যামবাজার থেকে আনি, শ্যামবাজার থেকে পরে কারণ বাজার আসে আর কি। না এখন আমরা দেখেছে পাচ্ছি, কিন্তু এটা কি নতুন করে এলসি আসতেছে না পুরান এলসি, এটা আমি সঠিক বলতে পারবো না। তো আমরা জানি যে এটা মনে হয় যে পুরান এলসি, এখন নতুন করে আসছে কিনা এটা আমরা সঠিক জানতে পারলাম না। একটা কাজের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। আমি ডিজির কাছে, ডিজি আমগুলোকে কথাই কই না, ডিজির কাছে যামু কেমনে? ডিজি এই দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার লোকের কথা কওয়া যায়, কিন্তু ডিজির লোকের কথা কওয়া যায় না, ডিজি সাধারণ পাবলিকের লোকের কথা কয় না। সেই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমরা একবার দোতলায় ঘুরছি, একবার উপরতলায় ঘুরতেছি, এখনো কোনো ফয়সালা পাইনি। অনেকে বলেছে যে আমাদের অনেকে খবর দিয়েছে যে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। এমন একজন ভুক্তভোগী এখানে আছে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। এখানে এসে আমরা অনেক ভুক্তভোগীদের দেখতে পাচ্ছি। দেখেন এখানে আরেকটা জিনিস দেখছি যে এখানে যে সরকারি কর্মকর্তারা আছে এই পাসপোর্ট অফিসের, তাদের যে কাজের ধীরগতি, এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি, আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিছ থেকে ভিতরে ঢুকেছে, এবং কেন ঢুকেছে, তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে, আমরা এগুলোই জানতে এসেছি। এবং আমরা এখন ডিজির সাথে, ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি, এরপরের ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি। এমন অনেক কাজ পাওয়া গেছে যখন আপনি যদি কোনো ঘুষ না দেন, সরকারি অফিসারসরা আপনাদের কাজ স্লো করে দিচ্ছে, আপনাদের কাজগুলো যথাযথ সময় করতেছে না। তো আমাদেরকে এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনী না হয়, এবং আমাদের একটি একদম দালাল মুক্ত একটি পাসপোর্ট অফিস চাই, যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কার্য দিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে থাকে। আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা বলতে এসেছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেছি যারা সরকারি কর্মকর্তা আছে, ইনারা কাজ না করে অনেকে দেখেছি যে ওই যে আনসার বাহিনী দিয়ে তারা কাজ করাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে, এগুলো আমরা দেখেছি। তাই আমরা চাই যে সরকারি কর্মকর্তারা তাদের যে সময় আছে, নির্ধারিত সময়, এই সময়ে তারা যথাযথভাবে কাজ করুক এবং তারা কোনো অনিয়ম না করুক, এবং তারা যেমন দেখা যাচ্ছে যে তাদের যে কাজ, ওই কাজগুলো না করে মানুষদেরকে বসায় রেখে হয়রানি করা হচ্ছে। ওটা হচ্ছে পাসপোর্ট করার সময় পুলিশের একটা ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে ভেরিফিকেশনের জন্য যেই পুলিশ বা তারা যে সদস্যকে পাঠায়, তারা কেউ কিন্তু খালি হাতে আসতে চায় না, তারা 1500, 2000, 5000 এরকম একটা অ্যামাউন্ট ভেরিফিকেশনের নামে হেনস্থ করে। আমরা চাই না পাসপোর্ট করার সময় যে ভেরিফিকেশনটা হয় সেটা অবশ্যই একজনের নাগরিকের আইডেন্টিটি নিশ্চিতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ভেরিফিকেশনের জন্য যায় তারা যেন তাদের কাজটাও স্বচ্ছভাবে করে আসে, তারা যেন ওখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে
আমাদের হেনস্থ না করে মানে 2000, 1500, 3000 মাঝে মাঝে তারা বিকাশও বিভিন্ন অ্যামাউন্ট দাবি করে, যেটা আমি দুইটা পাসপোর্ট করার পরে আমি মানে বুঝতে পারছি আমার একটা পাসপোর্ট। আমার নারায়ণগঞ্জ যখন বাড়ি ছিল তখন আমি পাসপোর্ট করছি নারায়ণগঞ্জ ঠিকানায়, যখন মুন্সিগঞ্জ গেছি গা প্রত্যেক দালালে চায়, অফিসে চায় না, অফিসাররা বয়ে বয়ে শিখায় দেয় দালাল গো, হ্যাঁ সে দালালরা ইনো আবার টাকা চায়। আমগো প্রত্যেকটা প্রবাসী আমরা বৈধভাবে টাকা পাঠাইলো আমগো অত্যাচার করে। আমি ডিজির কাছে ডিজি আমগো লোকের কথাই কয় না, ডিজির কাছে জামু কেমনে, ডিজি এই দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার লোকের কথা কওয়া যায়, কিন্তু ডিজির লোকের কথা কওয়া যায় না, ডিজি সাধারণ পাবলিকের লোকের কথা কয় না। ওরা ডিজিরা কোনোদিন সাধারণ পাবলিকের লোকের কথা কয় না। বাংলা সরকারি চাকরি করার পর ওরা হলাম চিটার, এই দেশে আপনি চিন্তা রাখবেন, ওরা হলাম প্রবাসী, সবাই শত্রু। ওরা 1,80,000 টাকা চাইছে, 3 দিনে দিয়ে দিব 80,000 টাকা। অনেক দালালরা কইলে কবে আমরা কিছুই বুঝি না। ওনারা বলেছে যে আপনারা এখানে আসেন, তো আমি আবার জিজ্ঞাসা করছি যে কি কি কাগজ লাগবে, সেই কাগজগুলো আমরা নিয়ে আসছি। এখন এখানে এসে 15,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি, 2 দিন ঢাকা স্টে করছি, এখন বলছে এখানে জমা হবে না, আপনি খুলনায় চলে যান। তাই এখন এই 4টে বাচ্চা, একটা বাচ্চা ধরেন 2 বছর, 4 বছর, 5 বছর, তা আমরা একবার দোতলায় ঘুরছি, একবার উপরতলায় ঘুরতেছি, এখনো কোনো ফয়সালা পাইনি। পাসপোর্ট মালয়েশিয়া। জি, ওনারা বলতেছে যে এখানে জমা হবে না, খুলনায় যান। তা আমার বক্তব্য আছে খুলনায় যেহেতু যাবো, তাহলে তখন কেন বললো না? আমি যখন ওদেরকে ফোন দিলাম তখন কেউ বলেনি যে খুলনায় জমা নেন, তখন সবাই বলছে যে এখানে আসেন, এখানে জমা হবে। টোটাল এখানে 5টা পাসপোর্ট আছে, 5টাই মালয়েশিয়া। জি জি, না আমি বাংলাদেশি, মানে ভাবি আমি একটা প্রবাসী, আমি কোটি কোটি টাকা পাঠাইছি বাংলাদেশে, বুঝতে পারছেন? কোটি কোটি টাকা পাঠাইছি, কয়েক কোটি টাকা পাঠাইছি আমি বাংলাদেশে। জি হ্যাঁ, জি বলছি, আমি 18 বছর জি ব্যবসা করি ওখানে। আমার ঢাকাতেও ব্যবসা আছে, মালয়েশিয়াতেও ব্যবসা আছে। না না, ওই জন্য আমি আসছি নতুন আর কি, এখন রিনিউ করবো আর কি। ওনাদের আমি 6-7 মাস রাখবো আর কি এখানে, বাংলাদেশে কিছু আর কি শিখাবো, তো এই জন্য রাখবো। এখন এখানে রিনিউ করতে আইছি। জি না, টাকা পয়সা কথা বলি না আর কি, ওনারা কোনো কিছু ইয়েই করছে না।